হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে লাইভ ক্লাসে স্বাগতম। অনেক শিক্ষার্থী মনে করে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ে যদি আমি হুবহু কমন না পাই, কিন্তু আসল সমস্যাটা কোথায় আমাদের জানেন? এই উদাহরণগুলো যদি শিক্ষার্থীরা খুব মনোযোগের সহিতে প্র্যাকটিস করে, মুখস্থ না করে, মেমোরাইজ না করে, যদি বুঝে শুনে এগুলো এক্সারসাইজ করে, তাহলে তাদের কোনো সমস্যা থাকার কথা না। যা হোক, আপনারা কিপ জয়নিং দ্য ক্লাস। যারা সালাম দিয়েছেন তাদের উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কোশ্চেনটা আসছিল 2019 সালের সোনালী ব্যাংক লিমিটেড অফিসার মুক্তিযোদ্ধা কোটার যে পরীক্ষা। তো এই প্রশ্নটা আবার 2024-25 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নটা একটু চেঞ্জ হয়ে আসছে। সেটা কিভাবে আসছে দেখেন, এই জায়গায় ছিল মেনি ফর্মস অফ, যেটা বি ইউনিট 24-25 আসছে কিভাবে দেখাই আপনাদেরকে। আসছে হলে এইরকম, দেখেন, মোস্ট সিরিয়াস ডিজিজেস, disease most serious diseases can successfully be treated fully। এখানে ছিল কিউড, ট্রিটেড এর পরে গ্যাপ, তারপরে ছিল ডিটেক্ট, এখান থেকে detected in an initial stage, in initial stage। এটা আসছে কোথায়? বি ইউনিট মানে খ ইউনিট 24-25 ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখন এই প্রশ্ন আসছে কি দেখেন, এখানে গ্যাপ। এই আগের যে কোয়েশ্চেনটা ছিল মেনি ফর্মস অফ ক্যান্সার, মানে কি বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকারের ক্যান্সার ক্যান বি কিউরড, মানে কি এটা নিরাময় করা যেতে পারে বা নিরাময় করা সম্ভব ইফ ড্যাশ আর্লি। এখন ইফের পরে এক্ষেত্রে কি হবে দেখেন, মেনি ফর্মস অফ ক্যান্সার মানে ফর্মস, এটা প্লুরাল, মেনি যেহেতু আছে এই জায়গায় হতো ইফ দে আর ট্রিটেড, দে আর ডিটেক্টেড আর্লি, হবে দে আর ডিটেক্টেড। এখন আমরা রিডিউস করতে গেলে কি করি, এই জায়গায় আমরা যদি রিডিউস ক্লজ হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে এই যে বি ভার্ব এবং সাবজেক্ট বাদ দেওয়া যায়। তখন কি হবে, এখানে সরাসরি বসবে পাস্ট পার্টিসিপল, কারণ এরা নিজে নিজে শনাক্ত হবে না, এদেরকে শনাক্ত করতে হবে, মানে এরা অ্যাকশন রিসিভার। তো এই প্রশ্নটাই দেখেন, এই যে মোস্ট সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, এখানে ছিল কিউড, এখানে ট্রিটেড, মানে কি চিকিৎসা করা যেতে পারে, মানে অধিকাংশ খুব সাংঘাতিক যেই রোগগুলা এগুলা সফলভাবে কি করা যাবে, চিকিৎসা করা যাবে। এই যে ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি প্রারম্ভিক ধাপে এদেরকে কি করা হয়, চিকিৎসা করা হয়। তাহলে এখন এইবারে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে, এখানে আসছিল মানে লিঙ্কার্স এর ব্যবহার। ধরেন এ নাম্বারে ছিল কি, সেটাই তো আমি ভুলে গেলাম, তারপরেও স্মরণ করি। এ নাম্বারে ছিল ইফ, বি নাম্বারে ছিল হোয়েন, সি নাম্বারে ওয়েদার, আর ডি নাম্বারে ছিল আনলেস। দেখেন ওই কোশ্চেনটাই অপশন এ, আগেও আনসার এ ডিটেক্টেড, এখানে দেখেন তাহলে মেনি ফর্মস অফ ক্যান্সার ক্যান বি কিউরড
ইফ ডিটেক্টেড আর্লি। কেন ইফ ডিটেক্টেড হলো? এই যে বললাম ইফ দে আর ডিটেক্টেড, মানে সেগুলো যদি করা হয়, তো আমাদের এই সাবজেক্ট আর বি ভার্ব মানে আমাদের কনজাংশনের পরে যদি আমরা এক্ষেত্রে কি ব্যবহার করি, সাবজেক্ট ভার্ব যদি ব্যবহার করি, পরে পাস্ট পার্টিসিপল থাকে, সেক্ষেত্রে আমরা মানে এই সাবজেক্টটা যদি সেম হয়, সেক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি, এই কনজাংশনের পরে সেটা ইফ থাকুক ওয়েন থাকুক, ঠিক আছে, এই জাতীয় গুলার ক্ষেত্রে আমরা কি করতে পারবো, অল দো থাকুক, আমরা এই যে সাবজেক্ট প্লাস বি ভার্বটাকে আনএক্সপ্রেসড রাখতে পারবো, মানে ব্যবহার না করে সরাসরি পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারবো। এ সংক্রান্ত আজকে আমি ফেসবুকে 2টা পোস্ট দিয়েছি। আপনারা যারা পোস্টগুলো দেখেননি, আমার মেজাজ গরম হয় এই কারণে, আমার পেজটা মূলত শিক্ষামূলক পেজ, কিন্তু আমার ফলোয়ারদের বেশিরভাগই মানে ইদানিং বিভিন্ন কারণবশত অনেক সময় স্ল্যাং এসে যায়, আর আসা উচিত, এরা এতটাই অমনোযোগী আর ফাজিল ফালতু। রাজনৈতিক পোস্ট দিয়ে বা বিনোদনমূলক পোস্ট হলে দেখি ঠিকই এসে কমেন্ট করে, কিন্তু এদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে এদের শেখার বিষয়ে এই গাধা মাথা মোটা মানে বলদা ফলোয়ার গুলার বিন্দু মাত্র আগ্রহ না, অথচ এই গর্দভগুলো আমাকে ঠিকই ফলো করে, অথচ তাদেরকে কিন্তু আমার প্রয়োজন হয় না। আমি আগেও বলি এখনো বলি, আপনার প্রয়োজন থাকলে আপনি আগ্রহ নিয়ে থাকেন, না হলে আপনার মতো ফলোয়ার আমার দরকার নাই। আমি ফলোয়ার দিয়ে কি করবো? আপনারা ওই যে বললাম সম্মান, ওইটা তো আপেক্ষিক, আপনাদের সাথে আমার জিন্দগিতে কোনোদিন হয়তো বা দেখাই হবে না, তো আপনারা আমার সম্পর্কে পজিটিভ বললেন না নেগেটিভ বললেন, ও সব আমি গুণাতি ধরি না। ওই কল্পনায় তাহলে কি হচ্ছে, আগের বারে আসছিল হলো আমাদের ভার্বের ফর্ম, রাইট ফর্ম অফ, আর পরের বারে এই কোশ্চেনটা একটু মডিফাই করে আসছে, মোর সিরিয়াস, ঠিক আছে, ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, এখানে ছিল কিউড, এখানে ট্রিটেড, সেক্ষেত্রে রাইট আনসার হবে ইফ। ইফ, ঠিক আছে, ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। তো আরো কিছু বিষয় দেখায় আপনাদেরকে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে কি হচ্ছে, এই প্রশ্নটা যদি কোনো শিক্ষার্থী মনোযোগ দিয়ে পড়তো তাহলে অন্যগুলা ঠিকই পারতো। আর একটা দেখে আপনাদেরকে, হুম, সাথে থাকেন, দেখেন, বুঝতে পারবেন। তাহলে পরের কোশ্চেনে যাই আমরা। কোশ্চেনটা দেখেন, তারপরে ওয়ান বাই ওয়ান যাচ্ছে, ওই কোশ্চেনটা একটু স্থগিত রাখলাম। দেখেন, এই প্রশ্নের আনসার হবে বাট ফর, মানে না হলে, থার্ড কন্ডিশনালের মতো সেন্সটা দেয়। ইওর সিনসিয়ারেস্ট কোঅপারেশন, মানে কি তোমার সবচেয়ে সর্বোচ্চ আন্তরিক সহযোগিতা না পেলে বা না হলে, আই উড হ্যাভ হেল্ড। আবার দেখেন, ইওর টাইমলি হেল্প, তোমার সময় মতো, টাইমলি কিন্তু এক্ষেত্রে অ্যাডজেক্টিভ, টাইমলি কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। টাইমলিটা আবারও বলি, টাইমলি পরীক্ষায় অনেক সময় আসে, টাইমলি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, টাইমলি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অ্যাডভার্ব হিসেবে ব্যবহার নাই, যে কারণে হি অ্যারাইভ টাইমলি হবে না,
বা ভার্বকে মডিফাই করার জন্য আপনি টাইমলি ব্যবহার করতে পারবেন। আপনাকে সেক্ষেত্রে এর পরিপূরক যেই কি বলবো যে ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ অন টাইম ব্যবহার করতে হবে। টাইমলি এর পরিবর্তে আমাদেরকে যদি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে অন টাইম। হি অ্যারাইভ অন টাইম, হি অ্যারাইভ টাইমলি না, হি অ্যারাইভড অন টাইম, হি অ্যারাইভড টাইমলি হবে না। এই জাতীয় কোশ্চেন আছে দুইটা। আমি মাঝে মাঝে বেশ কয়েকবার এই টাইমলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে কিনা এইটা নিয়ে মাস্টার বইয়ের কারেকশন অংশের মধ্যে দুইটা কোশ্চেন আছে। তাহলে দেখেন এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, প্রথম অংশটাই যদি আমরা বাট ফর ইউজ করি, পরের অংশে দেখেন থার্ড কন্ডিশনের মানে প্রথম পার্টটা হলো যে ইফ আই হ্যাড নট, ঠিক আছে, এই যে দেখেন বাট ফর, তার মানে এখানে এই বাট ফর মানে হচ্ছে বাট ফর ইফ, সরি, এর মানে হচ্ছে ইফ আই হ্যাড নট হ্যাড, ঠিক আছে, আমি যদি তোমার সাহায্য না পেতাম, হ্যাড নট হ্যাড, হ্যাড হ্যাড, তো সেক্ষেত্রে কি হচ্ছে, এখন এটা থার্ড কন্ডিশনালের মতো মানে নেগেটিভ, না হলে বাট ফর, তো থার্ড কন্ডিশনালের মতো সেক্ষেত্রে আমাদের কি করতে, এই যে দেখেন উড, তারপরে হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল, উড হ্যাভ পাস্ট পার্টিসিপল, আই উড হ্যাভ ফেল্ড, আমি কি হতাম, ব্যর্থ হতাম। এই কোশ্চেনটা কোথায় এসে দেখেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা 2022-এ। এখন দেখেন ওই কোশ্চেন আবার এসছে, এবার আসছে এখানে বাট ফর দিয়ে, এরপরে দেখেন এটা রাইট ফর্ম অফ ভার্ব আকারে, এর আগে আসছিল এইটা, এই যে বাট ফর ইওর হেল্প, তাহলে দেখেন এই যে বাট ফর ইওর হেল্প, এই জায়গায় ওখানে ছিল টাইমলি হেল্প, ঠিক আছে, টাইমলি হেল্প, তাহলে হবে আই উড হ্যাভ ফেইল্ড। তাহলে কি হচ্ছে, এটা আসছিল 16তম শিক্ষক নিবন্ধন 19-এ, এখানে আসছিল রাইট ফর্ম অফ ভার্ব হিসাবে, আর পরে 22 সালের পরীক্ষায় আসছে এই জায়গায় গ্যাপ, ইওর টাইমলি হেল্প, টাইমলি হেল্প, পরে ছিল আই উড হ্যাভ, তো এই জায়গাতে গ্যাপ। তাহলে কি হচ্ছে, আসল কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটা উদাহরণ থেকে স্লাইড চেঞ্জ হয়ে বা ওই সমজাতীয় উদাহরণগুলোই রিপিট হয়, কিন্তু শিক্ষার্থীরা আসলে বইটা বুঝে পড়ে না, এরা প্রিভিয়াস কোশ্চেন আছে, প্রিভিয়াস কোশ্চেন গুলোই মুখস্থ করে, কিন্তু বইটা যদি বুঝে পড়তেন, বইটা আপনার জন্য ইংরেজির জন্য ওই যে বলে মোর দেন ইনাফ, কিন্তু এটা অনেকে বুঝেই না, শুধু শুধু সমালোচনা করতে আসে। আর সমালোচনা করতে আসলে একটা বিষয় আমি আগে বলছি, এখন ওপেনলি বলতেছি, বাংলাদেশে গ্রামারের যে ডাইভার্সিটি আছে বা প্রশ্নকর্তাদের যে পরিমাণে ভুল আছে, এইগুলাকে প্রপার ওয়েতে এই এরর্স মিস্টেকস গুলো ফাইন্ড আউট করা, এগুলো রেফারেন্স দিয়ে তার পক্ষে রিফিউট করা বা খণ্ডন করা, এটাকে কি বলবো যে মোর এক্সপ্লিসিট এবং ইজিয়েস্ট ওয়েতে এক্সপ্লেনেশন করা, এইগুলোর ক্ষেত্রে বাংলাদেশে মাস্টার জাহাঙ্গীর আলম ছাড়া এটুকু ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর মধ্যে যেটুকু শিখছি, বাংলাদেশের দ্বিতীয় কোনো এনটিটি নাই। ইভেন আপনি যদি এআই এর হেল্পও নেন, এআই এর হেল্প নিয়ে আপনি প্রেজেন্ট করবেন, আর আমি উইথাউট টেকিং হেল্প অফ এআই, এআই এর হেল্প না নিয়ে আই উইল পারফর্ম বেটার দেন ইউ অলওয়েজ, ইনশাল্লাহ। তো আমাকে নিয়ে আপনাদের চুলকে লাভ নাই, আমাকে নিয়ে আপনাদের চুলকে লাভ কি? আমার জীবনে এই জায়গায় আমি ক্যারিয়ার দাঁড় করাতে চাইছিলাম, এখানে নিজেকে প্রমাণ করার ছিল, তারপরে এখানে নিজের অস্তিত্বের লড়াই ক্ষেত্রে একটা সময় প্রফেসরস পাবলিকেশন, তাদের সাথে কিছু ব্যবসায়িক ছিল জড়িত হয়ে, তারা আমার সাথে যে অন্যায়গুলো করছে, আমি এগুলো আল্লাহর মতে সব কিছুর জবাব আমার সাকসেস দিয়েই প্রমাণ করে ফেলছি। যে সংগঠন থেকে আমাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল, যে সংগঠন আমার উপরে অনেক, সেই সংগঠনই একসময় আমাকে ডেকে, বললামই তো যে তারা আমাকে ইনভিটেশন দিয়ে আমাকে সংবর্ধনা দিয়েছে, সম্মাননা দিয়েছে, তো এটা আমার অ্যাচিভমেন্ট। আপনি চাইলেও মাস্টার জাহাঙ্গীর আলম হতে পারবেন না। আমার জীবনে আমাকে এই যে বললাম একটুকুন একটা 70 টাকার বই থেকে 600 টাকার বই, এবং বাংলাদেশে মাস্টার ইংলিশটা যদি টোটাল ধরা হয় বাজারে, অন্যরাও ইয়ে করবে, দেখা যাবে যে অল টাইম হয়তোবা সর্বোচ্চ বিক্রিত বই যে কোনো বইয়ের চেয়ে জাতীয়। তাহলে এবারে আসি আমরা আগের আলোচনায়। দেখেন প্রশ্নকর্তার এবারে আমরা ছেড়াছিড়ি করি। কি বললাম, প্রশ্নকর্তাকে ছিড়বো এবারে। আগে আপনাদেরকে একটা দেখাই, তারপরে প্রশ্নকর্তাকে ছিড়তেছি। আপনারা বলেন তো রোজ কোন নাউন? বলতে পারবেন রোজ কোন নাউন? অনেকে মনে করে রোজ মানে গোলাপ, এইটা সম্ভবত
তারা মনে করে যে এটা প্রপার নাউন, আসলে প্রপার নাউন না। রোজ যদি ব্যক্তির নাম হয়, রোজ কোনো যদি ব্র্যান্ডের নাম হয়, সেক্ষেত্রে রোজটা ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে। রোজ যেমন টাইটানিকের নায়িকার নাম রোজ, ওইটা প্রপার নাউন হতে পারে, কিন্তু ফুল বুঝালে রোজটা কমন নাউন। এটাকে যখন ব্যবহার করবেন, হয় এর আগে মানে ডিটারমিনার ইউজ করতে হবে, যে যেমন শি বা হি প্রেজেন্টেড মি উইথ এ রোজ, মানে কি সে আমাকে একটা গোলাপ দিল অথবা এক গাদা গোলাপ দিল, তাহলে কি হচ্ছে হি বা শি প্রেজেন্টেড মি উইথ এ বাঞ্চ অফ রোজেস, ঠিক আছে। অথবা এক বুকে বানিয়ে দিছে উইথ এ বুকে অফ রোজেস, ঠিক আছে। তেমনি যদি আমরা শুরুতে ব্যবহার করি যে গোলাপের ঘ্রাণ মিষ্টি, সেক্ষেত্রে রোজ স্মেল সুইট হবে না, হবে রোজেস, ঠিক আছে। স্মেল সুইট মানে ভার্বটা প্লুরাল হবে, রোজ থেকে রোজেস করতে হবে, ভার্বটা স্মেল হবে। কিন্তু পরীক্ষায় লিখে আমি ন্যারেশনের একটা কোশ্চেন দেখলাম যে রোজেস, সরি, রোজ স্মেল সুইট, বাক্যটা ভুল। আমি দেখাচ্ছি আপনাদেরকে। থেকে থেকে কাজ করে, থেকে থেকে করে না, এই হলো সমস্যা। এই যে দেখেন এখন কাজ করছে, এখানেই দেখেন দা রোজেস ইন আওয়ার গার্ডেন স্মেল, ঠিক আছে। এটাকে ব্যবহার করতে হবে প্লুরাল হিসেবে, অথবা এর আগে ডিটারমিনার, এখানে নির্দিষ্ট অর্থে বোঝাইছে। এটা প্রবলেম না, প্রবলেম দেখাচ্ছি। দেখেন দেখেন ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স রোজেস স্মেল সুইট। এটা ওকে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই প্যাসিভটা আপনারা শিখছেন, এই যে দেখেন আগে দেখলেন যে আমরা কি হানি টেস্ট সুইট, হোয়েন ইট ইজ টেস্টেড বা হোয়েন ইট ইজ ফেল্ড, এরকম আমরা ব্যবহার করি। মানে হোয়েন এর পরে এই যে আমি আবার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি ইট ইজ ওয়াস, এটা আমরা ব্যবহার না করলেও রাইট। মানে হোয়েন এখানেই দেখেন, ঠিক আছে। আয়রন ইজ হার্ড, এখানে হোয়েন ইট ইজ ফেল্ড আমি না বলে যদি ইট ইজ বাদ দিতাম, যে আয়রন ইজ হার্ড হোয়েন হোয়েন ফেল্ড, এটাও রাইট। তো এটাই আপনাদেরকে দেখাই, তারপরে যাচ্ছি। দেখেন ফাইন্ড দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স রোজেস স্মেল সুইট। স্থানীয় সরকার বিভাগ মানে কি এলজিডি ডিপার্টমেন্টের উপসহকারী প্রকৌশলী বা নকশাকার। তাহলে এই যে রোজেস স্মেল সুইট, তাহলে কি হচ্ছে রোজেস আর সুইট, কারণ আমার অ্যাডজেক্টিভ আছে, সাবজেক্ট অ্যাডজেক্টিভ। এই যে দেখেন রোজেসই ব্যবহার করছি, রোজেস আর সুইট, তাহলে স্মেলিং তারপরে হুইস এগুলো আসবে না। টাক্সারটা হচ্ছে কি সাবজেক্ট, আমার লিঙ্কিং ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে হোয়েন অথবা ইফ আমরা ব্যবহার করতে পারি, তারপরে ব্যবহার করতে হবে আবার সাবজেক্ট, ঠিক আছে, বি ভার্ব প্লাস ফার্স্ট পার্টিসিপল। তো এই জায়গায় আমার এটা হওয়ার কথা। এই যে এটা দেখেন হোয়েন স্মেল্ট, এখানে খেয়াল করেন এটা হওয়ার কথা ছিল হোয়েন ইট ইজ স্মেল্ট। এই জায়গায় আমি এটুকু কি করতে পারবো, আনএক্সপ্রেসড বাদ দিতে পারবো, ব্যবহার না করলে পারবো। এটা হলো ফর্মাল, ফর্মাল রাইটিং এ এটাই কি বলবো যে বহুল প্রচলিত। তো এই জায়গায় যে সমস্যাটা সেটা দেখেন, ওই যে মোস্ট ফর্ম অফ ক্যান্সার ক্যান বি কিউরড ইফ ডিটেক্টেড আর্লি, এই যে দেখেন হোয়েন বা ইফ, এই জায়গায় আমি হোয়েন স্মেল না দিয়ে এটা ইফ স্মেল দিতে পারতাম। ইফ স্মেল মানে ইট ইজ, এখানে ইফও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এরকম একটা উদাহরণ দেখায় আপনাদেরকে। এখন আমার কথা হচ্ছিল দেখেন এই জায়গায় রাইট আছে রোজেস স্মেল সুইট, এখন এটাই আবার ভুল আছে। দেখেন এখানে আনসার বি, এই যে দেখেন হোয়েন এর পরে স্মেল, মানে হোয়েন এর পরে পাস্ট পার্টিসিপল বা ইফ এর পরে কনজাংশনের পরে অথবা অল দো এর পরে আমরা অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারবো। আগে আমরা ট্রেডিশনাল গ্রামারে ক্লজ গুলো পড়তাম এইভাবে, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আর মডার্ন গ্রামারের আবির্ভাবের সাথে সাথে আমরা আরো 3টা ক্লজ পাইছি। ফাইনাইট ভার্ব থাকলে ফাইনাইট ক্লজ,
ফাইনাইট ভার্ব না থেকে নন ফাইনাইট ভার্ব থাকলে নন ফাইনাইট ক্লজ, আর যদি ভার্বই না থাকে শুধু অ্যাডজেক্টিভ থাকলো, ঠিক আছে, এই রিডিউসড অ্যাডভার্বিয়াল যে ক্লজগুলো থাকবে সেক্ষেত্রে এইটা হবে ভার্বলেস ক্লজ। তাহলে কি ফাইনাইট ক্লজ, নন ফাইনাইট ক্লজ আর ভার্বলেস ক্লজ। তারপরে ডিফিনাইং ক্লজ আছে, রিলেটিভ ক্লজ, ঠিক আছে, নন ডিফিনাইং রিলেটিভ ক্লজ আছে, রেস্ট্রিকটিভ ক্লজ আছে, নন রেস্ট্রিকটিভ ক্লজ আছে। আসলে ক্লজের যে আমরা ট্রেডিশনাল এই 3টা ক্লাসিফিকেশন করছি, এর বাইরেও ক্লাসিফিকেশন আছে, এগুলো আসলে শেখা দরকার। তো এই কারণে আমার পিছনে আপনারা দয়া করে চুলকায় আপনাদের লাভ নাই। একটা বই দিয়ে আল্লাহ পাক আমাকে যা দিছে, এটুকু আমি কেন বলি, আমার আল্লাহর রহমতে একটা বই থেকে গত 10 বছরে যেটুকু আল্লাহর রহমতে পাইছি, বই প্লাস পেপার কেনা। পেপার কেনা মানে কিরকম বলি, ধরেন আমার এখন একটু ডাল সিজন যাচ্ছে, তো টাকা তো ব্যাংকেই থাকবে না, দরকার নাই, আমি 4 গাড়ি কাগজ কিনলাম বা 5 গাড়ি বা 6 গাড়ি কাগজ কিনে রেখে দিলাম, এদিকে বইও ছাপা থেকে গেল। এই যে ফুল সিজনে কাগজের দাম বেড়ে যায়, যখন কাগজের এই যে এখন ফুল সিজন চলতেছে, অ্যাডমিশন সময় ধরেন 1,30,35,000 কাগজ পাওয়া যায়, এখন দেখবেন এই সিজনে কোম্পানিগুলো দাম বাড়িয়ে দিবে, কারণ পেপার ডিমান্ডসটা বাড়ে। তো এই যে আমি তো কাগজ কিনেই রাখছি, তো আমি তো আপনাকে আমার কেনা, কারণ আমার টাকা আমি ফেলে রাখছি, আমি তো ব্যাংকেও রাখতে পারতাম বা অন্য খাতে ইনভেস্ট করতে পারতাম। তো এই যে যেহেতু আমার এখানে সিকিউর, কি বলবো, যে সোর্স অফ ইনকাম আছে, এই যে আমার জন্য বাড়তি ইনকাম, এটাও একটা ফ্যাক্টর। মানুষ নর্মালি 2-4 হাজার মানে দেখা যায় যে যেভাবে ইয়ে করে, আমি ওইভাবে রিস্ক নিই না, আমি আমার স্টাইলে চলি। তো এই জন্য আল্লাহর রহমতে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা এইভাবে আমি যতটা সংগ্রাম করে উঠে আসছি, এটা ঠিক। এই পরিমাণে স্ট্রাগল অন্য কারো ব্যাকগ্রাউন্ড তৈরি হবে কিনা জানি না, তৈরি যদি না হয় আগামী 50 বছর আমি যে বলি, আর মাস্টারের আর একটা সুপার এডিশন প্রপারলি যদি আমি শেষ করতে পারি, আর কোনোভাবে বেসিক গ্রামারটাকে যদি মন মানসিকতা পজিটিভ থাকে, কারণ আমার মাঝে মাঝে এই কাজগুলো করতে এসে যখন গালিগালাজ খায় আমার ঘেন্না লাগে, যে দেশে এত অমানুষ, কি বলবো, যে জানোয়ার সুলভ শিক্ষার্থী আছে, এদের না আছে নৈতিক শিক্ষা, না আছে পারিবারিক শিক্ষা, নৈতিকতাটুকু অন্তত থাকা উচিত, সেটা দেখি না। তাহলে এটা তো বুঝলেন, রোজেস আর সুইট হোয়েন স্মেলড, এটা নিয়ে আপনাদের আর মানে প্রবলেম থাকার কথা না। আমি আরো কিছু প্রবলেম দেখাই আপনাদেরকে, যে প্রশ্নকর্তা ভুল করে কোথায়। এই যে রোজেস, ন্যারেশন, এই যে দেখেন এখানে ভুল, এদিকে ঠিক আছে, কিন্তু এখানে ভুলটা কোথায় দেখেন, এটা ন্যারেশনে আসছে। আমরা জানি কি, যদি রিপোর্টিং, ঠিক আছে, ভার্বটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা পাস্ট ইনডিফিনিট হয়, আর যদি আমাদের এই যে রিপোর্টেড যেটা থাকবে, এটা যদি চিরন্তন সত্য হয়, মানে ইউনিভার্সাল ট্রুথ হোক, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হোক, সায়েন্টিফিক ট্রুথ হোক, এগুলো হলে সাধারণত এই টেন্সটা অপরিবর্তিত থাকে। তো এইটা অপরিবর্তিত, এইটাও আমার এখানেও সেজ আছে, এখানেও সেজ আছে, ঠিক আছে। এখানে প্যাসিভ স্টাইল করা হয়েছে, এখানে প্যাসিভ স্টাইল করা হয়েছে, এগুলো হবে না, এই দুটার মধ্যে একটা। এটা সেড, এখানে আমার সেজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তো এখানে আমার সেজই লাগবে। এই যে রোজ স্মেল সুইট, এখানে ভুল কোথায়, এই যে দেখেন এখানে রাইট হতো রোজেস স্মেল, রোজেস, ঠিক আছে, এখানে ভুল কোথায়, এই জায়গায় লিখবে রোজেস আর এটা। তাহলে রোজটা হচ্ছে আমাদের স্পেসিফিক কমন নাউন, এটা হবে রোজেস অথবা দা রোজ, অথবা দা রোজ, রোজেস স্মেল সুইট অথবা দা রোজ, এই যে দেখেন দা রোজ স্মেল সুইট, স্মেল সুইট, অথবা এ রোজ, এ রোজ স্মেল সুইট, একই কথা, কিন্তু আমরা এটাই বহুল ব্যবহৃত হয়। যেমন কাঁচা আম কিরকম, টক, তাহলে সাওয়ার, তাহলে কি হচ্ছে, কাঁচা আমের ক্ষেত্রে আমরা বলি গ্রিন ম্যাঙ্গোস, ঠিক আছে, গ্রিন ম্যাঙ্গোস, তাহলে কি হচ্ছে, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট বলেন অথবা আর বলেন, যেটা বি ভার্ব ব্যবহার করতে পারেন, যে গ্রিন ম্যাঙ্গোস আর সাওয়ার, তো গ্রিন ম্যাঙ্গোসও বলতে পারেন, ঠিক আছে, আবার এই গ্রিন ম্যাঙ্গো বলতে পারেন, অথবা দা গ্রিন ম্যাঙ্গো বলতে পারেন। মানে হয় আপনি এটাকে প্লুরাল করে ইউজ করবেন, নিয়মটা হলো কমন নাউন হলে, কমন নাউনকে আমরা কি করব, হয় এর পূর্বে ডিটারমিনার ইউজ করব, অথবা এটাকে প্লুরাল করব, এদেরকে নুড মানে উলঙ্গ মানে একাকী ব্যবহারের সুযোগ নাই। যেমন এই যে এয়ারপোর্ট, এয়ারপোর্টটা কমন নাউন,
এখন এয়ারপোর্ট একটা ব্যস্ততম জায়গা, এটা আপনি এইভাবে বলতে পারেন, দা এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, অথবা অ্যান এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস, অথবা এয়ারপোর্টস আর বিজি প্লেসেস। এই একইভাবে যেমন গরু উপকারী প্রাণী, ঠিক আছে, কাউজ আর ইউজফুল অ্যানিমালস, যদি প্লুরাল করেন প্লুরালটাই বহুল ব্যবহৃত, কাউজ আর ইউজফুল অ্যানিমালস, অথবা দা কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, অথবা এ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। মানে আপনার এই যে জেনারেলাইজিং এ বা এনও ব্যবহার করতে পারেন, জেনারেলাইজিং দিও ব্যবহার করতে পারেন পুরো একটা ক্লাস বা শ্রেণীকে বোঝাতে। আর যদি আপনি জেনারেলাইজিং এ অথবা জেনারেলাইজিং মানে জেনারেলাইজেশন করা বা ক্লাসিফাইং, এটাকে বলা হয় ক্লাসিফাইং এ বা ডি বা জেনারেলাইজিং বি এর অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। যেমন আমরা ওই যে কোনো কিছু বাড়লে কোনো কিছু কমে, কোনো কিছু কমলে বাড়ে, এই যে এরকম যত তত, এই সেন্সে আমরা দা, মোর, দা, মেরিয়ার, দা, সোনার, দা, বেটার, দা, মোর ইউরিড, দা, মোর ইউলান, এই যে দা এই দিকটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ইনস্ট্রুমেন্টাল দিক। আবার আমরা ডিফিনাইং দি কি বলা হচ্ছে, দা বুক ইজ অন দা টেবিল বা দা পেন ইজ অন দা টেবিল, এই যে নির্দিষ্ট করে দিলাম, এটাকে আমরা বলি ডিফিনাইং দি, ঠিক আছে। আবার আমরা যেই বিষয়গুলো একদম মানে পরিচিত, ঠিক আছে, সুপরিচিত করতেছি, সেক্ষেত্রে আমরা যে দাটা ইউজ করি এই দাটাকে বলি ফ্যামিলিয়ার দি। আসলে এই মানে আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল দি এরও প্রয়োগ অনুসারে নামকরণ আছে। আবার কি আছে, হি হিট মি অন দা হেড, সে আমাকে আঘাত করলে, দেখেন হি হিট মি, সে আমাকে আঘাত করলো কোথায়, অন দা হেড, অন দা হেড মানে অন মাই হেড, এখন মাই না বলে আমি বললাম দা হেড, এই যে দা ব্যবহার করলাম মায়ের পরিবর্তে, ঠিক আছে। তো এই জায়গায়, অথবা আমি তাকে কি করলাম, তার হাত চেপে ধরলাম, ঠিক আছে, বা আমি তার হাত ধরে নিয়ে গেলাম, আই টুক হিম বাই দ্য হ্যান্ড, তাহলে কি হচ্ছে, বা আই ওই যে কট দ্য ক্যাট বাই দ্য টেল, বাই দ্য টেল মানে বাই ইটস টেল। তো পসেসিভের পরিবর্তে আমরা যে দাটা ইউজ করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করি, এই যে দাটাকে বলি পসেসিভ দি। এটাও পরীক্ষায় আসছে, মানে এই যে দায়ের নামকরণ কখন জেনারেলাইজিং বা ক্লাসিফাইং দিয়ে হয়, কখন ডিফাইনিং দিয়ে হয়, কখন ফ্যামিলিয়ার দিয়ে হয়, কখন ইনস্ট্রুমেন্টাল দিয়ে হয়, কখন পজিটিভ দিয়ে হয়। যাক, আজকে ফোন আনিনি, একটা ফোনে অনেকক্ষণ ধরে আমি কানেক্ট করতে পারতেছিলাম না, এই কারণে আমাকে বারবার পিছনে যা দেখতে হচ্ছে। যে আসলে এর আগে একদিন আমি ক্লাস নিয়ে অনলি 8 মিনিট ক্লাস রেকর্ড হয়েছে, আমি টানা 2 ঘন্টা এই কি বলবো যে ক্লাস টেনে গেছি, পরে দেখি যে না মাত্র 8 মিনিট রেকর্ড হয়েছে। এ কারণে মাঝে মাঝে আমাকে দেখতে হচ্ছে যে ক্লাসে আসলে কতজন উপস্থিত আছে। তাহলে কি বুঝলেন, এই জায়গায় এই বাক্যটা ভুল, প্রশ্নকর্তা যে বাক্যটা করছে এই জায়গায় লেখা লাগতো রোজেস, আর এটা বাদ যাইতো, অথবা ওই যে দা রোজ স্মেল সুইট, অথবা এ রোজ স্মেল সুইট, ঠিক আছে। এই যে এই বিষয়গুলা প্রশ্নকর্তারা ওনারা নিজেরাই জানে না, কপি পেস্ট মার্কা পার্টি প্রশ্নকর্তারা করে কপি পেস্ট। আর কিছু কি বলবো যে গন্ড মূর্খ গর্ধব চুতিয়া পাবলিক আছে, এরা বলে আমি কপি পেস্ট করি। আরে গর্ধবের বাচ্চা, আল্লাহ আমাকে ও ট্যালেন্ট না দিলে এগুলো তো ভুল আমি ধরতে পারতাম না। যদি প্রিভিয়াস কোশ্চেন এইরকম না হয়ে একদম ক্রিয়েটিভ কোশ্চেন করুক, ওই যে বললামই তো গ্রামারের মানে এরকম যে ইউনিক কিছু থাকুক, আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি, তো আগেও বলছি, সেটা আপনি এআই এর হেল্প নিতে পারেন, আপনি যা খুশি হেল্প নিতে পারেন। আপনি একটা টপিকের উপরে সুন্দর করে লিখবেন, উদাহরণ দিবেন, ওর প্রায়োগিক দিকটা বিবেচনা করবেন, প্র্যাগম্যাটিক্স, আপনার চেয়ে আমি কম পক্ষে হলে কি বলবো যে 100 টাইমস বেটার কিছু ইনশাল্লাহ উপহার দেবো। এবারে আমরা তাহলে এই যে বুঝতে পারলেন কোথায় রং কোথায় রাইট, প্রশ্নকর্তারা ভুল করে, এর দায় আমার না। আমাদের দেশে যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার কোশ্চেন হয় সেগুলো ভুল থাকে, পিএসসি যে বিসিএস থেকে শুরু করে অন্যান্য নিয়ে পরীক্ষার কোশ্চেন করে সেইগুলো নিয়ে ভুল থাকে। তারপরে এই যে প্রাইমারি পরীক্ষা বা এনটিআরসি যে এক্সাম গুলো হয় এইগুলো নিয়ে ইংরেজি ভুল থাকে। একে তো প্রশ্নকর্তারা ভুল করে, দুই পরবর্তীতে পরীক্ষার পরে যারা বিভিন্ন প্রকাশনী কোচিং সেন্টার অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েবসাইট এরা যে সলভ গুলো দেয় এরাও আর এক দফা ভুল করে। তো ভুলে ভুলে একদম কি বলবো যে জরা জীর্ণ, আর এখানে আমি সব সংশোধন করে দিয়ে যত দোষ আমার, আপনার দম থাকলে করেন। আমি তো সেই 2010 সাল থেকে আল্লাহর রহমতে মিশন শুরু করছি, 25 সাল পর্যন্ত আমি আমার এই যে ইউটিলিটিটা, আমার কি বলবো যে ইফেক্টিভনেসটা বা ইফিকেসি কার্যকারিতা আমি তো দেখিয়ে যাচ্ছি। যে এখনো আমি যদি মানে এক্সিস্টিং এরর বা ভুল ত্রুটিগুলো রেফারেন্স দিয়ে সংশোধন না করে দিই আর কারো মুরদে হয় না। এখন আমরা পরেরটাই দেখতে যাই, দেখেন।
এই যে দেখেন, আপনারা এটা আগে কি দেখে আসলেন? রোজেস আর সুইট হোয়েন স্মেলড। এখানে দেখেন, দ্য স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট আর হোয়েন ফেল্ট। এটাও রাইট, এটাও রাইট। আনসার দেখেন, এ প্লাস বি। আমাদের দেশের প্রশ্নকর্তারা সাধারণত আনসার এটাই নাই। কিভাবে নাই? এই যে হানি ইজ সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, ঠিক আছে। দা বেড ইজ হার্ড বা দা মানে ম্যাট ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট, মানে কি দা ম্যাট্রেস ফিলস হার্ড। তেমনি একইভাবে দেখেন, দা স্টোন ফিলস হার্ড, এটাকে আমরা এইভাবে করি হোয়েন ইট ইজ ফেল্ট। তো এইটাও রাইট, এইটাও মানে এও রাইট, বিও রাইট। প্রশ্নকর্তা সাধারণত এটাই নেওয়ার কথা, এটা হয়তো জানে না, কিন্তু দুটাই রাইট। এই যে দেখেন, আমি আনসার এ বি কে বোল্ড করে দিয়েছি। তো সমস্যা এই জায়গায়। তাহলে কি হচ্ছে, আমরা কনজাংশনের পরে যদি আগের সাবজেক্টের পরিপূরক হিসেবে পরের এই যে প্যাসিভ সেন্স ব্যবহার করা থাকে, সাবজেক্ট প্লাস বিভাগ, এটাকে বাদ রাখা যায়। তো এই ক্ষেত্রে প্রশ্নকর্তার যে কোনো একটা রাখা লাগতো, হয় এইটা না হয় এইটা। এখানে দুটোই রাইট। তো আশা করি এই বিষয়গুলো আরো বিস্তারিত জানার জন্য আজকে যে আমি দেখেন দুইটা পোস্ট দেওয়া আছে, যে যে কোশ্চেন গুলো আমি ডিসকাস করলাম, এই কোশ্চেন গুলোর আলোকে আপনারা পোস্ট গুলো অবশ্যই পড়বেন। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। আর যদি সত্যিকার অর্থে মানে কি বলবো যে শিখতে অনেক অনিচ্ছুক মানসিকতার হন, তাহলে জীবনেও শিখতে পারবেন না। আমি আপনাদের পিছনে 10 বছর, ওই 16 বছর না যাই পিছনের অন্তত 10টা বছরে যে লেভেলের ডেডিকেটেড লেবারটা দিয়েছি, যে পরিমাণে টয়েল মানে কি কঠোর পরিশ্রম করেছি, এর ফিডব্যাকটা আসলে খুব বেশি আসেনি অর্থ ছাড়া। অর্থ তো আমি লেখক হিসেবে পাইনি, অর্থ পাইছি একজন পাবলিশার হিসেবে। আমি আমার টাকা ইনভেস্ট করে বই ছাপছি, মার্কেটিং করছি আমার স্ট্র্যাটেজিতে, হ্যাঁ বই বিক্রি করছি, টাকা আর্ন করছি, কিন্তু লেখক হিসেবে আমি যে কন্টেন্টস গুলা দিলাম, আমি তো লেখক হিসেবে পারিশ্রমিক নিচ্ছি না। তো সেটার আমি কি এক্সচেঞ্জ কিছু পাইছি? না, পাইনি। কারণ আমার যারা প্রিডিসেসর রাইটার বা কন্টেম্পোরারি বা সাকসেসর যারা আসবে, এটুকু বলতে পারি, যারা এই যে জবেরই জাতীয় বই আমার আগেও লিখছে, তাদেরকেও সেটা অ্যাপেক্স ইংলিশ হোক, কম্পিটিটিভ এক্সাম হোক বা অন্যান্য যে আঞ্চলিক বইগুলো আছে, প্রত্যেককে আমার আনসার দেখে দেখে তাদের ভুল আনসারগুলো সংশোধন করতে হয়েছে। এখনো তাদেরকে আমার বই অথবা আমার পোস্ট পেজ ফলো করতে হয় শুদ্ধতার জন্য। কারণ তারাও ভালো করে জানে তাদের এই লেভেলের ডেপথ অফ কি বলবো যে নলেজটা নাই, আবার এই পরিমাণে তাদের স্টাডিও না। আর এগুলো শুধু শুধু পাওয়া যায় না, প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর খুঁজতে হয়। তবে একটা প্রশ্নের সঙ্গে আর একটা প্রশ্নের যে ইন্টারকানেকশন, এগুলো ইজিলি ফাইন্ড আউট করা যায়। এবং রেফারেন্স গুলো ফাইন্ড আউট করা গেলে যদি নিজের ভুল ত্রুটি থাকে, সেইগুলো শুধরে নেওয়া যায়, শিক্ষার্থীদেরকেও শুধরে দেওয়া যায়। তো যাই হোক, আজকে যেটুকু আপনাদেরকে শেখালাম, এই বিষয়গুলো মাথায় রেখে আমার কি বলবো হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে পেজের যে পোস্টগুলো থাকে, শিক্ষামূলক পোস্টগুলো পড়বেন। পড়ে যদি পড়া হয়ে থাকে, কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে অন্তত লিখবেন যে রিডিং ডান বা রিডিং দ্য আনসার। অথবা কোনো কোশ্চেন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনি একটা কোশ্চেন যে আমি এই পয়েন্টটা বা এই জায়গাটা বুঝিনি, সেক্ষেত্রে আমার ভালো লাগা কাজ করবে যে না, আপনারা পোস্টগুলো আসলে পড়েন। আমি তো পেজ খুলছি শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমার এই যে বললাম পেজের শিক্ষার্থীগুলা এত বেশি শিখতে অনিচ্ছুক। আর কিছু থাকে হলো বিভিন্ন প্রকাশনী লেখকদের ভাড়াটে পেইড এজেন্ট, মানে কি বলবো যে এদের তো মানে বায়োলজিক্যাল ফাদার নাই, এরা আসলেই এদের জন্ম পরিচয়। এরা দেখি যে হয় পেজের মেসেঞ্জারে অথবা কমেন্টে গালিগালাজ করতেই থাকে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, অথবা হেদায়েত প্রাপ্ত না হলে ধ্বংস করে দিক। আল্লাহ হাফেজ। আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। লেখার সময় স্লিপ অফ টাং অথবা বলার সময় লেখার সময় স্লিপ অফ পেন অথবা বলার সময় স্লিপ অফ টাং হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, শুভকামনা আপনাদের জন্য। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। That's all for the time being. That's all for now. Allah Hafiz.